হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 12-এর এমসিকিউ বেসিস কোশ্চেনের ফিলোসফির পার্ট থার্ড অর্থাৎ ওয়েস্টার্ন মেটাফিজিক্সের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ বেসিস কোশ্চেন নিয়ে। আমরা এর পূর্বে দুটি ক্লাসে অনধিক 30টি কোশ্চেন আলোচনা করেছিলাম। এই কোশ্চেনগুলো আজকে 31 থেকে শুরু করব এবং এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো চলো শুরু করা যাক। নেক্সট কোশ্চেন 31, লকের মতে সেকেন্ডারি কোয়ালিটিস এর উদাহরণ। যারা নিয়মিত ক্লাস করেছে তারা দেখতে পাবে যে 30তে আমি দিয়েছিলাম প্রাইমারি কোয়ালিটিস সম্পর্কে আলোচনা। প্রাইমারি কোয়ালিটিস, সেকেন্ডারি কোয়ালিটি এবং প্রাইমারি কোয়ালিটি। আমরা জানি যে লক দুই প্রকার গুণের কথা বলেছেন, সাবস্ট্যান্সের দুই প্রকার গুণের কথা বলেছেন, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। প্রাইমারি কোয়ালিটি আর সেকেন্ডারি কোয়ালিটি, এই দুটো কোয়ালিটির মধ্যে তিনি পার্থক্য করেছেন। তো লকের এই সেকেন্ডারি কোয়ালিটি প্রাইমারি কোয়ালিটি যদি আমি বিস্তার মনে করি, বিস্তার জানি, বিস্তার, তাহলে এই সেকেন্ডারি কোয়ালিটিস এর উদাহরণ স্বরূপ এখানে অপশানে বিস্তার আছে, সেকেন্ড, বিতে সংখ্যা, সি রং, ডি আকৃতি। তো এখানে রাইট অ্যান্সার রং ইজ অপশন সি। তো সেকেন্ডারি কোয়ালিটিস মানে যেটা আমার রয়েছে এখানে লকের মতে প্রাইমারি মুখ্য গুণ যদি বিস্তার হয় একটি দ্রব্যের, তো সেকেন্ডারি কোয়ালিটিস মানে গৌণ গুণ হয়ে দাঁড়াচ্ছে তাহলে রং। তো লকের মতে সেকেন্ডারি কোয়ালিটিস এর উদাহরণ রং, অর্থাৎ সেকেন্ডারি এবং প্রাইমারি কোয়ালিটিস এর মধ্যে পার্থক্য করেছেন লক। এবং এই গৌণগুণ ও মুখ্য গুণের মধ্যে মুখ্য গুণ যদি বিস্তার হয় তাহলে লকের মতে গৌণ গুণ হলো রং। তো নেক্সট কোশ্চেন, নো ইননেট আইডিয়াস মতটি কার? এখানে ইননেট আইডিয়াস যখন আলোচনা করতে হবে তখন এটা সহজাত ধারণা, অর্থাৎ সহজাত ধারণা বা আমার জন্মগত ধারণা। সহজাত ধারণা বা জন্মগত ধারণার কথা বলেছিলেন কে, এটাকে আমার জানতে হবে। তো আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সহজাত ধারণা বা জন্মগত মানুষ জন্মসূত্রে যে ধারণাগুলি লাভ করে সেই ধারণা সম্পর্কে বলেছিলেন ডেকার্ত। তো নো ইননেট আইডিয়াস, এরকম সহজাত ধারণা বা জন্মগত ধারণা বলে কিছু নেই, এই মতটি নিশ্চয়ই ডেকার্ত হবে না, তাহলে স্পিনোজা নয়, লাইবনিজ এবং লক। তো ডেকার্ত স্পিনোজা লাইবনিজ যদি বুদ্ধিবাদী দার্শনিক হয় তাহলে বাকলে এবং হিউম এরা অভিজ্ঞতাবাদী দার্শনিক। তো নো ইননেট আইডিয়াস এ সম্পর্কে যদি কেউ মত দিতে পারেন তিনি হলেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 32 এর লক হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 33, বাকলের মতে প্রাইমারি ও সেকেন্ডারি কোয়ালিটিস। বাকলে এই প্রাইমারি এবং সেকেন্ডারি কোয়ালিটিস, এই মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন। আমি একটু আগে বললাম যে লক করেছেন এই মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য, তাহলে সম্পূর্ণ আলাদা, উভয়ই মানসিক, উভয়ই জড় এবং অজানা। এই চারটে অপশন টেস্ট করলে দেখা যাচ্ছে যে বাকলে যিনি একজন আত্মগত ভাববাদী দার্শনিক, তিনি প্রাইমারি ও সেকেন্ডারি কোয়ালিটিসের মধ্যে পার্থক্য করেননি, কারণ তিনি লক করেছেন এই পার্থক্যটা, তাহলে সম্পূর্ণ আলাদা একটা হতে পারে না। তাহলে তিনি বলেছেন এই দুটো জিনিসই মানসিক বিষয়, কারণ তিনি আত্মগত ভাববাদী দার্শনিক যেহেতু, তাহলে আমরা মনে করতে পারি ভাববাদের যে বিষয়টা সেটা মনের বিষয়, তাহলে উভয়ে মানসিক ক্রিয়া, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি যে গুণ রয়েছে, মুখ্য একটা বস্তুর বা একটা সাবস্ট্যান্সের মুখ্য গুণ এবং গৌণ গুণ যখন আলোচনা করা হবে তখন বাকলে যে মতটা দিয়েছেন, বাকলে বলছেন এই দুটি গুণই হলো আমাদের মানসিক বিষয়। তাহলে 33 এর রাইট অ্যান্সার হলো অপশন বি। নেক্সট 33, বাকলের মতে জগতের স্থায়িত্বের কারণ।
বাকলে একজন আত্মগত ভাববাদী দার্শনিক। জগতের স্থায়িত্বের কারণ, অর্থাৎ এই জগৎটা স্থায়ী রয়েছে, তাহলে এখানে একটা মতকে আমার মনে করতে হবে, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। এই জগতে যা কিছুর অস্তিত্ব আছে তা যদি প্রত্যক্ষ করা হয় তবে তার অস্তিত্ব আছে, আর অস্তিত্ব তার নেই যার কোনো প্রত্যক্ষ যোগ্যতা নেই। অর্থাৎ যা কিছু আমরা দেখি তার অস্তিত্ব আছে, যা দেখতে পাই না তার কোনো অস্তিত্ব নেই। এই মতের বিরোধিতা যদি করতে হয় তাহলে বাকলের মতে জগতের স্থায়িত্বের কারণ কি? আমরা দেখি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই পৃথিবী গ্রহের মধ্যে এমন অনেক জায়গা আছে, আমার পক্ষে সব জায়গা দেখা সম্ভব নয়, তাহলে সেই সবের কোনো অস্তিত্ব নেই। যদি এই বাকলের মতকে আমি স্বীকার করতে হয় তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবীতে এমন সমস্ত, আমি যে জায়গাটা আমার দৃষ্টির মধ্যে পড়ে সেই জায়গা বাদ দিয়ে আরো পৃথিবীর বহু জায়গা রয়েছে যেখানে বহু জিনিসের অস্তিত্ব রয়েছে, কিন্তু এই মতকে মেনে নিলে সেটা আমার অস্বীকার করতে হয়, কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে অস্তিত্ব বা জগতের স্থায়িত্বের কারণ মানুষের মন, ঈশ্বরের চিরন্তন উপলব্ধি, জড় পদার্থ এবং সময়। সেক্ষেত্রে বাকলে একটা কথা বলেছেন যে আমি বা তুমি বা অন্য কেউ না দেখলেও এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা সমস্ত জগৎকে যিনি দেখছেন, সর্বত্র তিনি প্রত্যক্ষ উপলব্ধি করছেন, তিনি হলেন ঈশ্বর। তাহলে ঈশ্বর যদি এটা সুপ্রিম পাওয়ার মনে করি, সেই ঈশ্বর সমস্ত জগৎকে প্রত্যক্ষ করছেন, তাই এই জগতের প্রত্যেকটা জিনিসের অস্তিত্ব বর্তমান রয়েছে। তাহলে বাকলের মতে জগতের স্থায়িত্বের কারণ যদি মনে করা হয় তাহলে মানুষের মন নয়, জড় পদার্থ নয়, সময় নয়, ঈশ্বরের চিরন্তন উপলব্ধি, অর্থাৎ ঈশ্বর সর্বত্র সদা জাগ্রত অবস্থায় সেটাকে প্রত্যক্ষ করছেন বলেই প্রত্যেকটা বস্তুর অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি। তাহলে অপশন 32 এর অ্যান্সার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 35, টু বি ইজ টু বি পারসিভড কার উক্তি? এই কোশ্চেনটা টু বি ইজ টু বি পারসিভড, এই কোশ্চেনটা নানা রূপে পরীক্ষার হলে আসতে পারে। কগিটো আর্গো সাম, কগিটো আর্গো সাম, আমরা জানি কগিটো আর্গো সাম কগিটো আর্গো সাম এই কথাটা, অর্থাৎ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, টু বি ইজ টু বি পারসিভড কার উক্তি? অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বাংলায় যদি আসে তাহলে একটা জিনিসের অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। তো এখানে আমার প্রত্যক্ষ করা বা তোমার প্রত্যক্ষ করার উপরে বেস করে না, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর যদি বলা হয় তাহলে এই জগতের প্রত্যেকটা জিনিসের অস্তিত্ব নির্ভর করে কোনো না কোনো কিছুর উপর প্রত্যক্ষ করা হয় বলে এই প্রত্যক্ষ সদা ঈশ্বর করে থাকেন, সদা ঈশ্বর প্রত্যক্ষ উপলব্ধি করে থাকেন। তাই কগিটো আর্গো সাম বা টু বি ইজ টু বি পারসিভড কার উক্তি? এটা হিউম, বাকলে, ডেকার্থ, লক। একটু আগে বললাম বাকলে আত্মগত ভাববাদী দার্শনিক, এই বাকলে কগিটো আর্গো সাম বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই কথাটি উল্লেখ করেছেন। তাহলে 35 এর রাইট অ্যান্সার ইজ আ বি, বাকলে আত্মগত ভাববাদী দার্শনিক এবং তিনি অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বা টু বি ইজ টু বি পারসিভড এই কথাটিকে উনি উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেন, হিউমের মতে ইমপ্রেশন হলো ড্যাশ। তো ইমপ্রেশন এইটা থেকে আসে আইডিয়া এবং এই আইডিয়া থেকে হয় নলেজ, হিউম্যান ইমপ্রেশন মানে অভিজ্ঞতা থেকে আইডিয়া মানে ধারণা হচ্ছে এবং তা থেকে হয় আমাদের জ্ঞান। তো দুর্বল ধারণা, এই ইমপ্রেশন হলো হিউমের মতে দুর্বল ধারণা, প্রত্যক্ষর তীব্র অনুভূতি, কল্পিত জ্ঞান এবং জন্মগত ধারণা। এই চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সার প্রত্যক্ষ তীব্র অনুভূতি। অর্থাৎ এই ইমপ্রেশন হতে গেলে, ইমপ্রেশন হলো প্রত্যক্ষ তীব্র অনুভূতি, অর্থাৎ প্রত্যক্ষ হতে গেলে তার তীব্র যে অনুভূতি জন্মায় সেটাকে আমরা ইমপ্রেশন বলছি। অর্থাৎ আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে গেলে, আমাদের অভিজ্ঞতা করতে গেলে আমাদের আগে প্রত্যক্ষ করা দরকার এবং প্রত্যেকের উপর বেস করে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করে থাকি। তাহলে অনুভূতি বা অভিজ্ঞতা বা ইমপ্রেশন হলো অ্যাকচুয়ালি প্রত্যক্ষ থেকে প্রাপ্ত জ্ঞান। তো এটা রাইট অ্যান্সার 36 এর বি। নেক্সট কোশ্চেন, হিউমের মতে আইডিয়া হলো, একটু আগে বললাম
আইডিয়া, ইমপ্রেশন, এখানে রাইট অ্যান্সার অপশন এ, ইমপ্রেশনের ক্ষীণ অনুলিপি, এমন একটা অনুলিপি বা প্রতিলিপি যেটা বলা হতে পারে সেটা হলো ইমপ্রেশন থেকে প্রাপ্ত। তো আইডিয়া ইমপ্রেশনের ক্ষীণ অনুলিপি, এটা রাইট অ্যান্সার হিউমের মতে অপশন এ, ইমপ্রেশন এর ক্ষীণ অনুলিপি। নেক্সট 38, হিউমের মতে কশন সম্পর্কে আমাদের জ্ঞান, এই কসেশন এটা কার্যকারণের অধ্যায় থেকে প্রাপ্ত। এই কোশ্চেনটা কার্যকারণের মধ্যে আমরা ডিটেলস আলোচনা করব। এই কার্যকারণের যে আমাদের অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের মধ্যে হিউম একজন এমন মতবাদী যিনি সতত সংযোগ বা নিয়ত সংযোগ মতবাদের প্রবক্তা। তিনি এই কসেশন সম্পর্কে আমাদের এমন একটা জ্ঞান দিয়েছেন এবং হিউম একজন সংশয়বাদী দার্শনিক। এই কার্যকারণের অধ্যায়ের মধ্যে আমরা দেখতে পাবো যে হিউম সংশয়বাদী দার্শনিক। হিউম একটা কথা বলেছেন যে কসেশন সম্পর্কে আমাদের এই যে কার্যকারণ সম্পর্ক হয় এটা আমরা কেবল অভ্যাসবশত বলতে পারি, অর্থাৎ যেমন বিষ পান করলে মানুষের মৃত্যু হবে, এটা আমরা কেবল অভ্যাসবশত বলে থাকি। তো হিউমের মতে কসেশন সম্পর্কে আমাদের জ্ঞান নিশ্চিত অভ্যাস ভিত্তিক, জন্মগত, ঈশ্বর প্রদত্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটাকে আমরা যখন ডিসকাশন করলাম তখন দেখেছি যে অভ্যাস সম্পর্কে হিউম আলোচনা করেছেন, অভ্যাসবশত। তাই হিউমের মতে কসেশন সম্পর্কে আমাদের যে জ্ঞান হয় সেটা হলো অভ্যাস ভিত্তিক জ্ঞান, অর্থাৎ আগুনে হাত দিলে ওর হাত পুড়বে এবং রাস্তার উল্টো দিক দিয়ে হাঁটলে অ্যাক্সিডেন্ট হতে পারে, এটা আমরা কেবলমাত্র বলে থাকি আমাদের অভ্যাসবশত, আমাদের মুখ দিয়ে বেরিয়েই যাবে অভ্যাসবশত। অর্থাৎ এইটাকেই বলা হয় যে কার্যকারণ সম্পর্ক এটাতে অভ্যাসবশত হয়ে থাকে। তাহলে হিউমের মতে কসেশন সম্পর্কে আমাদের যে জ্ঞান হয় সেটা হলো অভ্যাস ভিত্তিক জ্ঞান। নেক্সট কোশ্চেন, হিউম আত্মা সম্পর্কে কি বলেন? হিউম আত্মা সম্পর্কে, মানুষের যে আত্মা রয়েছে সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে হিউম কি বলেছেন? স্থায়ী আত্মা আছে, আত্মা ঈশ্বর, আত্মা শুধু ইমপ্রেশনের বান্ডেল, এই একটা অপশন রয়েছে ইমপ্রেশন। হিউম অভিজ্ঞতা সম্পর্কে, অভিজ্ঞতাবাদী দার্শনিক যেহেতু, তিনি ইমপ্রেশন সম্পর্কে বলেছেন। এই ইমপ্রেশন, অনেকগুলি ইমপ্রেশন এক জায়গায় জমা হয়ে যেটা সৃষ্টি করবে সেটাকেই তিনি আত্মা বলেছেন। অর্থাৎ এমন কোনো আত্মা নেই যেখানে ইমপ্রেশন নেই, এবং জন্মের পর থেকে আমাদের এই অভিজ্ঞতা দীর্ঘদিন যত বয়োবৃদ্ধি হয় অভিজ্ঞতার বান্ডিল, অভিজ্ঞতার সঞ্চয়ও আমাদের বৃদ্ধি পায়। তাই হিউমের মতে আত্মা সম্পর্কে কি বলেন? আত্মা সম্পর্কে হিউম বলেছেন যে আত্মা হলো শুধু ইমপ্রেশনের বান্ডিল, এমন একটা গুচ্ছ, যে গুচ্ছের মধ্যে শুধুমাত্র ইমপ্রেশন রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার বান্ডিলটাকেই তিনি আত্মা বলেছেন। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 39। নেক্সট 40, হিউমের দর্শন প্রধানত কি নামে পরিচিত? আমি হিউমের আরেকটা আগের যা 38 দাগের কোশ্চেনটা আলোচনা করার সময় আমি ডিটেলস বলেছি যে হিউম একজন সর্বেশ্বরবাদী নয়, সংশয়বাদ, একাত্মবাদ এবং ভাববাদ, এই চারটে অপশনের মধ্যে হিউমকে বলা হয় সংশয়বাদী দর্শন। হিউমের দর্শনকে সংশয়বাদী দর্শন বলা হয়, অর্থাৎ হিউম দর্শন প্রধানত সংশয়বাদ। ইটস দ্য রাইট অ্যান্সার, সংশয়বাদ। তোমরা তোমাদের কোশ্চেনে যে অ্যান্সারগুলি কমেন্ট বক্সে দিতে ভুলবে না। তো নেক্সট কোশ্চেন 41, ডেকার্তের মতে মন ও দেহের সম্পর্ককে কি বলা হয়? ডেকার্তের মতে মন এবং দেহের যে সম্পর্ক, আমাদের মন এবং দেহ, বডি, এই যে দুটো সম্পর্ক কানেকটিভ কনজাংশন হয় কোন জায়গাতে গিয়ে, সম্পর্ককে কি বলা হয়, কোথায় গিয়ে দুটো যুক্ত হয়? সমান্তরালবাদ, আন্তঃক্রিয়াবাদ, সংশয়বাদ, ভাববাদ, এটা একটা কোশ্চেন যে কোথায় যুক্ত হয় এবং সম্পর্ককে কি বলা হয়, এদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে কি বলা হয়? তো ডেকার্তের মতে দেহ ও মনের যে সম্পর্ক সেটা বডি মাইন্ড রিলেশন, আমাদের থার্ড অধ্যায়, আমাদের এই সেমিস্টারে থার্ড অধ্যায়ের মধ্যে রয়েছে বডি মাইন্ড প্রবলেম। এই বডি মাইন্ড প্রবলেমের মধ্যে দেহ ও মনের সম্পর্ককে কি বলা হয় সেখানে অনেকগুলি মতবাদ রয়েছে, যেমন
সমান্তরালবাদ বা রয়েছে, আন্তঃক্রিয়াবাদ রয়েছে, মিথস্ক্রিয়াবাদ রয়েছে, আর ক্রিয়া প্রতিক্রিয়াবাদ রয়েছে, এরকম অনেকগুলি মতবাদ রয়েছে। তার মধ্যে এই সংশয়বাদী দার্শনিক হলেন হিউম, এটা হলো বার্কলে। আর এই সমান্তরালবাদ এবং আন্তঃক্রিয়াবাদ এই দুটো মতবাদ দেহমন সম্পর্কে এসছে। তো ডেকার্তের মতে যে মতবাদ সেটাকে বলা হয় আন্তঃক্রিয়াবাদ। আন্তঃক্রিয়াবাদের সম্পর্ক, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 42, ডেকার্তের মতে পিনিয়াল গ্ল্যান্ডের ভূমিকা কি? পিনিয়াল গ্ল্যান্ড আমাদের মাথা মস্তিষ্কের পিছন দিকে থাকে আমরা জানি। তো এই পিনিয়াল গ্ল্যান্ড এর ভূমিকা কি? তো ডেকার্ট বলছেন এটা এখান থেকে জ্ঞানের উৎস, অর্থাৎ আমাদের জীবনে যত জ্ঞান আমরা লাভ করেছি, আমরা যত জ্ঞান পাই, এই জ্ঞানের উৎসস্থল হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডের থেকে হয় না। বি, অপশন বি, মন ও দেহের সংযোগস্থল। আমাদের মন এবং দেহের দুটোর মিলনস্থল বা সংযোগস্থল এই জায়গাটা, না ঈশ্বরের প্রমাণ, না আত্মার কেন্দ্র। তো কোনটি রাইট অ্যান্সার? এখানে আমি একটু আগে যে কোশ্চেনটা আলোচনা করলাম সেখানে বললাম যে বডি এবং মাইন্ডের সংযোগস্থল হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। আমাদের পিনিয়াল গ্রন্থি এমন একটা জায়গা যেখানে বডি এবং মাইন্ডের সংযোগস্থল। 42, রাইট অ্যান্সার ইজ বি। নেক্সট 43, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এই কোশ্চেনটা এমন একটা কোশ্চেন যেটাকে বাদ দিয়ে প্রশ্নকর্তা করতে পারে না। তো এবার এই আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এবং এসএইচ পার্সিপি এই দুটো কোশ্চেনের মধ্যে এমন একটা এবারে আসছে, পরের বারে তো আর একটা আসতে পারে। তো এই দুটো কোশ্চেন বাদ দিয়ে এই দ্রব্যের চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন হতে পারে না। তো আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম উক্তিটি বাংলায় কোন ধারণার প্রকাশ করে? তো আমি দেখি তাই আমি আছি, আমি চিন্তা করি তাই আমি আছি, আমি শুনি তাই আমি আছি, এবং আমি চাই তাই আছি। তো থিঙ্কিং মানে চিন্তা করা, এবং আই অ্যাম মানে আমি আছি বা আই অ্যাম এক্সিস্ট, যেটাকে বোঝাতে গেলে তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি চিন্তা করি তাই আমি আছি। ডেকার্তের বিখ্যাত উক্তি, আমি যেহেতু চিন্তা করতে পারি সুতরাং আমি এই পৃথিবীতে অস্তিত্বশীল, এ বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। তো 43 ইজ দ্য রাইট অ্যান্সার, বি। নেক্সট কোশ্চেন 44, স্পিনোজার মতে সাবস্ট্যান্সের অ্যাট্রিবিউট অসীম, কিন্তু মানুষ কতগুলি জানে? এই সাবস্ট্যান্সের বা দ্রব্যের অ্যাট্রিবিউট রয়েছে অনেক, অসীম। কার মতে? না স্পিনোজার মতে অ্যাট্রিবিউট রয়েছে অসীম, কিন্তু স্পিনোজা বলেছেন দুটি রয়েছে। 44 ইজ দ্য রাইট অ্যান্সার, চিন্তা এবং বিস্তার। চিন্তা, চিন্তা মানুষ চিন্তা করে, এবং বিস্তার, এই বিস্তার হচ্ছে বাহ্যিক বস্তু। বাহ্যিক বস্তুর ক্ষেত্রে তিনি ব্যবহার করেছেন, এবং চিন্তা হচ্ছে মানসিক বিষয়, মনের বিষয়। মানসিক যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়ের জন্য তিনি চিন্তাকে চুজ করেছেন, এবং বিস্তার হচ্ছে বাহ্যিক বস্তু। তাহলে বাহ্যিক জগতের বস্তুগুলির জন্য তিনি বিস্তারকে চুজ করেছেন, এবং মানসিক বিষয়বস্তুর জন্য তিনি চিন্তাকে চুজ করেছেন। তাহলে স্পিনোজার মতে সাবস্ট্যান্সের অ্যাট্রিবিউট অসীম রয়েছে, অনেক রয়েছে, কিন্তু মানুষ জানে দুটি, একটা হলো চিন্তা এবং আরেকটি হলো বিস্তার। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। স্পিনোজার মতে দুটি রয়েছে অ্যাট্রিবিউট। নেক্সট কোশ্চেন, স্পিনোজার দর্শনে ফ্রিডম বলতে কি বোঝায়? তো আমরা ফ্রিডম বা স্বাধীনতা বলতে যা বুঝি, স্পিনোজা কিন্তু দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন। ফ্রিডম বলতে নিয়মকে বোঝানো হয়। যারা নিয়ম মেনে চলে, যারা নিয়মকে বোঝে, একমাত্র তারাই পৃথিবীতে স্বাধীন স্পিনোজার মতে। তাহলে নিয়ম বা রুলস নিয়ম যেগুলো আছে সেগুলো যারা বোঝে তারাই ফ্রিডম। তো ইচ্ছা মতো কাজ করাকে আমরা সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে হয়তো স্বাধীনতা বলতে পারি, কিন্তু দার্শনিক দৃষ্টিতে স্পিনোজার মতে সেটা কখনো ফ্রিডম হতে পারে না। তো নেসেসিটিকে বোঝা, নেসেসিটি বা নিয়ম যারা মেনে চলে, নিয়মকে বোঝা, এটাই হলো স্পিনোজার মতে আমার ফ্রিডম। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, নেসেসিটিকে বোঝা। তো এরকম কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলি তোমরা যদি ফ্রিতে বা এর সাজেশন বেসিস কোশ্চেন যদি তোমরা ফ্রিতে পেতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক তা আমাদের নিচে দেওয়া হলো। তো সবাই চেষ্টা করবে এর কমেন্ট বক্সে গিয়ে রাইট অ্যান্সার দেওয়ার, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করো। যোগাযোগ করে সমস্ত কোশ্চেন এবং ফ্রিতে এর সাজেশন নেওয়ার চেষ্টা করো।